মে জুন মাসের কলকাতার আবহাওয়া কিরকম হতে পারে সেটা আলাদা করে বলে দিতে হয় না। গরমে হাঁসফাঁস করতে করতে, কষ্ট পেতে পেতে সবাই একটু বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। এক বসলায় চারপাশ যতটা ঠান্ডা হতে পারে। অনেক সময় গরমকালেও গায়ে কাঁটা দেয়, এবং সেই ফিলিংটা খুব একটা ভালো নয়। চারপাশের কিছু দৃশ্য চোখে পড়ে, আর সেই দৃশ্যের হাত ধরেই প্রায় গায়ে কাঁটা দেয়। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন বরানগর থেকে সৌভিক সামন্ত। বাকি ঘটনাটা তাঁর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আজকের পর্বের নাম ছাদের পাঁচিল। ইএমআই এর দৌলতে আর দোকানের বাহুল্যের কারণে এসি বস্তুটি এখন অনেক বাড়িতেই দেখা যায়। কিন্তু আজ থেকে বছর 30 আগে গরমকালে এই শহরে স্বস্তি দেওয়ার প্রধান উপাদান ছিল হাত পাখা, আর রাতের দিকে খুব হাঁসফাঁস করা গরম হলে ছাদে ক্যাম্পখাট পেতে ঘুমোনো। এইটা সেরকমই একটা রাতের ঘটনা। বরানগরের আমাদের বাড়িটা ছিল একটু ভেতর দিকে। মেন রাস্তা থেকে হাঁটলে মিনিট 15 লাগত। জমিটা কেনেন আমার দাদু। একতলাটাও তাঁরই তৈরি। বাবা চাকরি পাওয়ার পর ধীরে ধীরে দোতলা তৈরি করেন। এই দোতলা তৈরি হয় আমি কলেজে পড়াকালীন। ছোটবেলায় দোতলার ছাদে চুটিয়ে বল পিটিয়েছি। গরমকালের সন্ধেবেলায় দিব্যি ফুরফুরে হাওয়া দিত। এতটাই ওই হাওয়ার লোভ যে আমি ছাদের দরজার এপাশে বসে একটা ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম। বাবার অফিস ছিল বেশ কিছুটা দূরে। খুব ভোরে বেরিয়ে যেতেন, বাড়ি ফিরতেন সন্ধে নাগাদ। কিন্তু তার মাঝেও তিনি নিয়ম করে আমাদের সঙ্গে সময় কাটাতেন। এই সময় কাটানোর একটা ক্ষেত্র ছিল গরমকালে খাওয়া দাওয়া শেষ করে ছাদে 3 জনের আড্ডা। 3 জন বলতে মা, বাবা আর আমি। সেবার গরম পড়েছে সাংঘাতিক। একই সপ্তাহে 2 বার উষ্ণতম দিনের রেকর্ড ভেঙেছে কলকাতার তাপমাত্রা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। সারাদিন গরমে কষ্ট পেয়েছি। বাবা ফিরলেন সন্ধে 7টা নাগাদ। বললেন, বুঝলে, আজ খাওয়া দাওয়া সেরে ছাদেই ঘুম দেব। গায়ে ওই মশা তাড়ানোর অয়েন্টমেন্ট মেখে নিলেই আর চাপ নেই। এই গরমে আমি মশারির নিচে শুয়ে সেদ্ধ হতে রাজি নই। মায়ের খুব একটা মত ছিল না ঠিকই, কিন্তু তিনি আর কোনো কথা বললেন না, কারণ গরমটা বেজায় পড়েছে। আমরা যথারীতি খাওয়া দাওয়া সেরে রাত 11:30 নাগাদ বিছানাপত্র নিয়ে ছাদে উঠে পড়লাম। আমি ক্রিকেটের গল্প শুনতে খুব ভালোবাসতাম। বাবা সেদিন আমায় একটা টেস্ট ম্যাচের গল্প বলছিলেন। মা বললেন, শোনো না, ক্রিকেট বাদ দিয়ে গানের লড়াই খেলি চলো, না হলে বেজায় বোর হচ্ছি। 3 জনেই বেসুরো গলায় পাল্লা দিয়ে গান গাইছি। আমার পর মায়ের টার্ন। র দিয়ে গান পড়েছে। মা ছাদের পাঁচিলের দিকে তাকিয়ে গান গাইছিলেন। ভালো গায়িকা না হলেও মায়ের গানের স্টক দুর্দান্ত। র দিয়ে গান পড়ার পর মা দেখলাম চুপ করে রয়েছেন। আমি বললাম, কি হলো মা, গাও। তাও মা গান গাইছেন না। আমি আবারও বললাম, কি গো, গাও, না হলে তো তোমার পয়েন্ট কাটা যাবে। মা এবার তড়াক করে উঠে দাঁড়ালেন। বিছানাপত্র তুলতে তুলতে বললেন, সবাই নিচে চলো। বাবা অবাক হওয়ার চেয়ে বিরক্ত হলেন বেশি। বললেন, এই তো দিব্যি আছি, এই গরমে আবার নিচে যেতে বলছো? গরম আর মশার কামড়ে পাগল হয়ে যাব তো। মা বললেন, না, আমি আর এখানে থাকবো না। শুধু আমি নয়, কেউ থাকবে না। বাবা আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু এবার মা শক্ত করে বাবার হাত ধরে বললেন, কথা বাড়িও না, নিচে চলো। মায়ের গলায় এমন একটা কিছু ছিল যে আমারও একটু অদ্ভুত লাগলো। এরকম জেদ মা সচরাচর করেন না। বাবা গজগজ করতে করতে বিছানা বালিশ নিয়ে নিচে নামলেন। ঘরে এসে আলো জ্বালিয়ে মায়ের দিকে তাকাতেই আমরা দুজনে চমকে উঠলাম। মায়ের মুখ প্রায় রক্তশূন্য। বাবা এসব দেখে ঘাবড়ে গেলেন। বললেন, জল খাবে? তুমি একটু বসো, আমি ডাক্তারবাবুকে কল করছি। মা হাত তুলে বারণ করলেন। আধ ঘন্টা পর একটু সামলে নিয়ে মা বললেন ঘটনাটা। আর এবার
আমাদের মুখ রক্তশূন্য হয়ে গেল। মা বললেন, অন্তাক্ষরী খেলতে খেলতে হঠাৎ তার চোখ যায় ছাদের পাঁচিলে। সেখানটা একটু ধোঁয়াটে লাগছিল। মা ওই অন্ধকারের মধ্যেই দেখেন ছাদের পাঁচিলে একটা মহিলা বসে, তার চুল খোলা, আমাদের দিকে পিছন করে বসে আছে সেই মহিলা। পিছন থেকে দেখে মনে হয় কোলের উপর কিছু একটা আঁকড়ে বসে আছে। অন্তত তার হাত দেখে তাই মনে হচ্ছে। সে শুধু বসে নেই, মাঝে মাঝে দুলছে, কখনো ঝুঁকে পড়ছে সামনের দিকে, আবার কখনো তার শরীরের ঝাঁকুনি দেখে মনে হচ্ছে যে সে পা দোলাচ্ছে। আমরা ছাদের পাঁচিলের দিকে পিঠ করে বসে আছি বলে কিছু বুঝতে পারছি না। তার হাত দুটো একেবারে কোলের দিকে শক্ত করে জড়ো করা। কি আছে কোলে ওর? মাটি থেকে আমাদের ছাদ প্রায় 15 ফিট ওপরে। ওখানে কেউ ওভাবে বসে থাকতে পারে না। বসলেও কারোর সাহস হবে না ওইভাবে দোলার। তাছাড়া আমাদের অজান্তে আমাদের বাড়ির ছাদের পাঁচিলে কেই বা বসবে? যদি না সে... মা সেদিন এরপর আর কিছু বলেননি। ছাদের সিঁড়ি দিয়ে এসে ঘরে ঢোকার দরজাটা শক্ত করে বন্ধ করে দিলেন। শুধু বললেন, আজ সবাই বসবার ঘরেই ঘুমাবো আমরা। সত্যিকারের ভয় কাকে বলে সেদিন আমরা টের পেয়েছিলাম। রাত পেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ ঘুমোতে পারছি না। এটুকু বলতে পারি, ওই ভয় সহজে কাটেনি। মা আমায় পরে বলেছিলেন যে উনি প্রথমটা দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, কিন্তু নিজের বাড়িতে এসব কি উল্টোপাল্টা দেখছি ভেবে আবার দেখেন এবং বুঝতে পারেন একটা খুব অদ্ভুত ঘটনা ঘটছে। এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। মা এটাও বলেন যে গোটা ঘটনার মধ্যে একটা ভয়াবহ অশরীরী ব্যাপার ছিল। ওই মহিলার প্রতিটা মুভমেন্ট যেন শয়তানি শক্তিতে ভরা। মা বলছিলেন, ভাগ্যিস আমাদের দিকে পিঠ করেছিল, মুখ ঘোরালে কি হতো জানি না। বিশ্বাস করুন, আমরাও জানি না। শুধু এটুকু জানি, সেদিন তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এসেছিলাম। ভাগ্যিস, দেরি করলে সত্যিই দেরি হয়ে যেত। আমরা সবাই প্রশ্নের উত্তর খুঁজি, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই ভালো। এই ঘটনা সেরকম একটা প্রশ্নের মতোই। বেশি কিছু খুঁজতে গেলে হয়তো সত্যির বদলে বিপত্তি জুটবে কপালে। কারণ এখানে প্রশ্নের জবাব বলে কিছু নেই। যেটা আছে সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই ভালো। কিছু সত্যি চাপা থাকুক না। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।